Hello friends, welcome to our YouTube channel WBPSC GS 101। তো এই প্ল্যাটফর্ম সম্পর্কে আমরা খানিকটা কথা বলি, যেখানে আমরা চারজন টিচার রয়েছি এই মুহূর্তে, যেখানে আমি রয়েছি, অরিজিৎ বাসু চৌধুরী স্যার রয়েছেন পলিটির জন্য, দেবাশিস স্যার রয়েছেন হিস্ট্রির জন্য এবং রাহুল স্যারও রয়েছেন পলিটির জন্য। তো আমাদের প্রত্যেকটা যে আমাদের যে ভিডিওগুলো হয়, ভিডিওগুলো কিন্তু তোমাদের জন্য খুবই হেল্প হবে। তোমরা প্রত্যেকে কিন্তু ভিডিওগুলো দেখো, এটা তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুব ইম্পর্টেন্ট হবে। আর প্রত্যেকে কিন্তু লাইক করো, ভালো লাগলে কমেন্ট করো, কোনো অসুবিধা হলে, কোথাও কোনো জানতে যদি হয়। আর অবশ্যই কিন্তু শেয়ার করো আমাদের ভিডিওগুলো। আর অবশ্যই কিন্তু তোমরা নোটিফিকেশানের জন্য বেল আইকনটা প্রেস করো আর সাবস্ক্রাইব করো চ্যানেলকে। তো আমরা আজকে যে পার্টটা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ফ্রিডম মুভমেন্ট ইন ইন্ডিয়া, তার উপরে যে ইম্পর্টেন্ট ডেট, এই ইম্পর্টেন্ট ডেটগুলো আমরা এক এক করে আলোচনা করব, যেটা তোমাদের খুবই তোমাদের কাজে লাগবে। প্রত্যেকটা পয়েন্ট বা ইয়ার কেন ইম্পর্টেন্ট, কী হয়েছিল। তো এখানে আমরা প্রথমে যেটা শুরু করব সেটা আমরা দেখো 1915 দিয়ে আমরা শুরু করব, 1915। তো 1915 কেন ইম্পর্টেন্ট? 1915 ইম্পর্টেন্ট আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে মহাত্মা গান্ধী রিটার্ন ফ্রম সাউথ আফ্রিকা টু ইন্ডিয়া। একদম ঠিক কথা, মহাত্মা গান্ধী বা আমরা গান্ধীজির মতো একজন পলিটিক্যাল লিডার, যিনি পরবর্তীকালে আমরা 17, 18, 19 এবং এই 19 থেকে ওনার অল ইন্ডিয়া পলিটিক্স শুরু হয়। তো এই 1915-এ গান্ধীজিকে আমরা যেটা দেখব, যে আমরা জানি যে সাউথ আফ্রিকাতে ওনার শুরু হয়েছিল জার্নি, যেটা 1893-তে উনি দাদু আবদুল্লার কন্ট্রাক্টে উনি যান এবং সেখানে গিয়ে 2 লাখ যে কমিউনিটি ছিলেন, যে ইন্ডিয়ান কমিউনিটি যেটা আমাদের সাউথ আফ্রিকাতে, তো তাদের রাইটসের জন্য কিন্তু উনি লড়াই করেন এবং 93 থেকে একদম আমাদের 1914 পর্যন্ত কিন্তু উনি ওখানেই, মাঝখানে দুবার উনি ইন্ডিয়াতে এসেছিলেন, 1896 এবং 1901। তো এখানে আমাদের যেটা জানতে হবে, 15-এ উনি ভারতবর্ষে আসেন। তার আগে ওর কী কারণে ভারতবর্ষে, সাউথ আফ্রিকাতে ফাইনালি উনি এলো? প্রথমে উনি লড়াই করেছিলেন ডাচদের এগেনস্টে। আমরা সবাই জানি সাউথ আফ্রিকাতে যে শ্বেতাঙ্গ যারা, যেখানে আমাদের রেসিয়াল ডিসক্রিমিনেশনটা একটা বড় ইস্যু হয়েছিল, বিশেষ করে ইন্ডিয়ানদের ক্ষেত্রে। এবং যখন ওখানে ডাচকে হারিয়ে এখন ব্রিটিশরা এলো বোয়ারওয়ারে, যেখানে বোয়ারওয়ারে ব্রিটিশদের হেল্প করেছিলেন বা সহযোগিতা করেছিলেন গান্ধীজি। তো তারপরে কি হয়, তারপরে কিন্তু আমাদের ব্রিটিশরা ওখানে গভর্নমেন্ট বা ওখানে গভর্নমেন্ট এস্টাবলিশ করে বা ওটা ব্রিটিশ কলোনি এস্টাবলিশ হয়। তো সেখানে কিন্তু ইন্ডিয়ানরা প্রপার ওয়েতে যেগুলো কথা দিয়েছিল গান্ধীজি এবং তার দলকে, সেগুলো কিন্তু তারা করেনি। তো তার জন্য গান্ধীজি আবার সেই 1901 এখানে আসার পর আবার ওনাকে ফেরত যেতে হয়, যে এখানে যেমন আমাদের ডিসফ্র্যাঞ্চাইজমেন্ট বিল, তারপরে আমাদের যেটা ব্রিটিশরা যেটা করেছিলেন, আমাদের এশিয়াটিক রেজিস্ট্রেশন বিল, ম্যারেজ বিল, পোল ট্যাক্স, ঠিক আছে, যেটা আগেও দিতে হতো যখন ডাচরা ছিল। তো পোল ট্যাক্স, তারপর আমাদের ইমিগ্রেশন ল, ঠিক আছে, এগুলো কিন্তু আমাদের, এগুলো এই সমস্ত, এবং সবথেকে বড় কথা রেসিয়াল ডিসক্রিমিনেশন। তো এগুলোর বিরোধিতা উনি করেন এবং উনি সত্যাগ্রহ, সিভিল ডিসোবিডিয়েন্স, আমরা সবাই জানি যে ওনার 1908, 1909 ওনার কিন্তু স্বরাজ, সিভিল ডিসোবিডিয়েন্ট, তারপর আমাদের নন কোঅপারেশন, প্যাসিভ রেজিস্ট্যান্স, এই সব কিছু উনি অ্যাপ্লাই করেছিলেন কিন্তু সাউথ আফ্রিকাতে। তো 1915 যখন আমরা জানি যে পার্মানেন্টভাবে ইন্ডিয়ান রিলিফ অ্যাক্ট চলে এলো 1914-এ, তো তারপরে ফাইনালি ওখানে সিকিউর হয়ে গেল ইন্ডিয়ানরা এবং উনি ইন্ডিয়াতে ফিরে এলেন। এবং যখন উনি ইন্ডিয়াতে ফিরে এলেন, তো ইন্ডিয়াতে আসার পরে ওনার 15-এ আমরা সবাই জানি, যেটাকে আমরা প্রবাসী ভারতীয় দিবস 9 জানুয়ারি আমরা বলি। তো ফিরে আসার পর ওনার প্রথম যেটা হয় যে উনি কিন্তু ওনাকে অ্যাম্বুলেন্স ক্রপ, এবং আমরা জানি যে সেই সময় 1915-এ এদিকে ভারতবর্ষে একটা একটা মানে একটা সিচুয়েশান এমন, যেটা ব্রিটিশ গভর্নমেন্টের কাছে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পর, যেখানে আমরা জানি যে ওয়ার্ল্ডের একটা প্রেশার ছিল, যেখানে ব্রিটিশদের ওপর একটা দোষারোপ ছিল যে ভারতীয়দের ওপর জোর করে তারা কিন্তু তাদের অধিকার, তাদের সমস্ত কিছু ভারতীয়দের ওপর টর্চার করছে, তাদের যোগ্য অধিকার দিচ্ছে না। তো এরকম একটা সারা
বিশ্বের সমস্ত বড় বড় যে পাওয়ার এবং একটা কোয়েশ্চেন মার্ক উঠেছিল ব্রিটিশ গভর্নমেন্টে। তখন ব্রিটিশ গভর্নমেন্ট 1915-এ একটা বিষয় করেছিল কি, যে যত ভারতীয়দের যত বড় বড় লিডার, যত পলিটিশিয়ানস রয়েছে, বা আমরা বলতে পারি জ্ঞানী গুণী ব্যক্তি যারা রয়েছেন, তো তাদের দিকে ফোকাস, যে তাদেরকে নিজেদের সাপোর্টার করবে। তাহলে কি হবে, তাহলে তারা দেখাবে যে যত নামি, যেমন ধরো রবীন্দ্রনাথ টেগর, ঠিক আছে, তারপরে আমরা বলতে পারি যে যেখানে নাইট উপাধি দিলেন রবীন্দ্রনাথ টেগরকে, ওনাকে কাইসারি হিন্দ পুরস্কারে ওনাকে খেতাব দিলেন, ওনার লিডারশিপের জন্য কাইসারি হিন্দ দিলেন। তো এরপরে কি হয়, 1915-এ দেওয়া হলো। তাহলে কি হলো, ওয়ার্ল্ডের কাছে কি হলো, বা বিশ্বের কাছে কি হলো, যে ব্রিটিশ, যে ভারতবর্ষে যারা যারা ইন্টেলিজেন্ট, বা আমরা বলতে পারি যারা জ্ঞানীগুণী ব্যক্তি, তারা প্রত্যেকে কি করছে, সাপোর্ট করছে ব্রিটিশ গভর্নমেন্ট, তার মানে ব্রিটিশ গভর্নমেন্ট হচ্ছে ঠিক। তো এই ইমেজটা কিন্তু বিশ্বের কাছে ক্লিয়ার হলো। তো এবার বিষয়টা হচ্ছে 1915-এ উনি যখন ফিরলেন, তখন আমরা সবাই জানি যে গোপালকৃষ্ণ গোখলের রিকোয়েস্ট এবং ওনার পলিটিক্যাল গুরু। আর একটা কথা, এই গোপালকৃষ্ণ গোখলের পলিটিক্যাল গুরুর সাথে ওনার কিন্তু আরও একটা ইম্পর্টেন্ট, যেটা আমরা বলি যে দাদাভাই নরজি, পলিটিক্যাল গুরু। পলিটিক্যাল কেরিয়ারে ওনার সব থেকে বড় ভূমিকা হচ্ছে গোপালকৃষ্ণ গোখেল। ওনাকেই বলা হয় জিন্না এবং মোহাম্মদ আলী জিন্না এবং গান্ধীজির গুরু। কিন্তু আমরা পরবর্তীকালে, যেটা আমরা আগেও তার থেকেও বড় কথা বলতে চাই, সেটা হচ্ছে আমাদের কিন্তু দাদাভাই নরজির নামটা মনে রাখতে হবে। এবং উনি রিকোয়েস্ট করেছিলেন সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটিতে গান্ধীজিকে আসার জন্য। তো সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটিতে উনি যোগদান করেননি। তার কারণ হচ্ছে ওখানকার মেম্বারদের মধ্যে কিছু সমস্যা হয়। তো যাই হোক, পরবর্তীকালে যেটা আমরা দেখতে পাই 1915-এ উনি কিন্তু একই সঙ্গে শান্তিনিকেতন যাত্রা করলেন এবং কুম্ভ মেলা এগুলো। এবং 1915-এই উনি সত্যাগ্রহ আশ্রম এস্টাবলিশ করলেন আহমেদাবাদে, সত্যাগ্রহ আশ্রম। এবং পরবর্তীকালে ওই সত্যাগ্রহ আশ্রম যখন সবরমতী নদী তীরে উনি এস্টাবলিশ করলেন, তখন নাম হলো কি, সবরমতী আশ্রম। তো এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো এবার আমরা যেটা বলবো যে 1915 কিন্তু আমরা জানতে পারলাম। এবং এরপরে 1618, এখানে গান্ধীজি যখন 16, আমরা জানি যে হোম রুল মুভমেন্ট চলছে। তো যখন হোম রুল মুভমেন্ট চলছে, তো গান্ধীজি একজন লিড করছেন। তো গান্ধীজিকে তাদের মানে হোম রুলের সাথে যোগদান করার জন্য অ্যানি বেসেন্ট রিকোয়েস্ট করেছিলেন, কিন্তু গান্ধীজি তখন যোগদান করেননি, কারণ সেখানে তাদের আন্দোলনটা ছিল স্বরাজ, যেটা অ্যান্টি, আমরা এক টাইপের বলতে পারি অ্যান্টি ব্রিটিশ মেন্টালিটি। তো লোকাল স্ট্রাগল ইন দ্য ফর্ম অফ দ্য পিজেন্ট মুভমেন্ট ইন খেদা, গুজরাট। এবার আমরা দেখতে পাবো 16 থেকে 18 পর্যন্ত, এখানে চম্পারণ সত্যাগ্রহ, এখানে 18, এবং আমরা খেদা সত্যাগ্রহে আহমেদাবাদ মিল স্ট্রাইক। এটা খুব ইম্পর্টেন্ট। তো চম্পারণ কেন, কী জন্য হয়? চম্পারণ এই জন্যই হয় যে যখন আমরা জানি যে 1894 এই সময় বা এই এরাতে আমরা যখন দেখতে পাই আমরা, এবং তার 1860s-এর পর 1860s-এ এই কালে আমরা 60 থেকে 69, 70 এই সময় আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই যে আমরা জার্মানি, যে আর্টিফিশিয়াল, যেটাকে ইন্ডিগো আমরা বলি, সিনথেটিক ইন্ডিগো আমরা যেটা বলি, তো এই ডিমান্ডটা কিন্তু, তার কারণ হচ্ছে ওটা বেশি ডিমান্ড কেন বললো, কারণ চিপ এবং কাজেও অনেক মানে বেশি গ্লেজ হয়, যে জামা কাপড়ের যে বিষয়টা, তো তার জন্য কি হলো, সব থেকে বেশি ওয়ার্ল্ডের ডিমান্ড হলো আর্টিফিশিয়াল, বা আমরা যেটাকে সিনথেটিক ইন্ডিগো বলছি। ন্যাচারাল ইন্ডিগোর ডিমান্ড তো কমে গেল। তো এবার কি হলো, এবার তো লস হবে। ওয়ার্ল্ডের যে ডিমান্ড ছিল ইন্ডিগো সব থেকে বেশি, সেই ইন্ডিগো যখন ন্যাচারাল ইন্ডিগো, যেটা ইন্ডিয়া থেকে কি ন্যাচারাল ইন্ডিগো চাষ করা, তো সেটা জোর করে করে করানো হতো, ঠিক আছে। এবং যে জমিতে নীল চাষ হতো, আমরা জানি নীলকর সাহেবদের অত্যাচার বা নীল বিদ্রোহ আমরা পড়েছি 59-এ। তো এরপরে কি হয়, এরপরে কিন্তু আমরা দেখতে পারি যে তারা কি করে, তাদের যে লসটা হচ্ছে, এই লসটা কি তারা ব্রিটিশ রেভিনিউ থেকে দেবে না, তখন তারা কি করলো, তারা কিন্তু এর ওপরে ল্যান্ড রেভিনিউ বাড়িয়ে দিল। আর যেটা যেটা মানে যেটা স্থায়ী রাখলো, সেটা হচ্ছে 3 কাঠিয়া সিস্টেম, 5 কাঠিয়া 5 কাঠিয়া থেকে 3 কাঠিয়া। তো এই 3 কাঠিয়া সিস্টেমের বিরোধিতা এবং যে হাই ল্যান্ড ট্যাক্স, যেটা ট্যাক্সেশন, যেটা রেভিনিউ দিতে হচ্ছিল তাদেরকে, আমরা জানি যে যখন চম্পারণ এগ্রিরিয়ান কমিটি যখন বসে, তখন কিন্তু আমরা দেখতে পাই যে 25% কম্পেনসেশন গভর্নমেন্টকে দিতে হয়।
এবং আমরা জানি যখন চম্পারণ লিড করলেন তখন আমরা চম্পারণে লিড করার সময় আমরা দেখতে পাই যে ওনাকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের তরফ থেকে ওনাকে চম্পারণ ছেড়ে চলে যাওয়ার জন্য ওনাকে প্রথম প্রস্তাব দেওয়া হয়। আর এটাও আমরা বলি যে গান্ধীজি প্রথম কবে অ্যারেস্ট হন, ওটা সাউথ আফ্রিকাতে হচ্ছে, আমরা জানি সবাই যে 1908। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে গান্ধীজিকে চলে যেতে পারে এবং গান্ধীজির বিরুদ্ধে কিন্তু 144 ধারা করেন, যেখানে এবং আমরা পরবর্তীকালে কি দেখি যে প্রেশার, তার যে লিডারশিপ, তার তিনি যে লিড করেন, ঠিক আছে, এবং ওনার সঙ্গে ওখানে কিন্তু সিএফ অ্যান্ড্রিউসকেও আমরা দেখি। এবং ওই চম্পারণ সত্যাগ্রহের পরবর্তীকালে ওনাদের দুজনের যে ভূমিকা ছিল, তো সেখানে কিন্তু সিএফ অ্যান্ড্রিউসও কিন্তু একটা উপাধি পান, যেটা হচ্ছে দীনবন্ধু আমরা বলি। এবং এখানে যেটা বলা হয়েছে যে লোকাল স্ট্রাগল ইন দ্য ফর্ম অফ দ্য পিজন মুভমেন্ট ইন খেদা, এবং আমরা জানি যে চম্পারণে কিন্তু ওনার লিডারশিপ বা আমরা ওনার যে আন্দোলন সেটা কিন্তু সাকসেসফুল হয়, এবং সাকসেসফুল হওয়ার পরে আমরা ফাইনালি দেখতে পেলাম যে আমাদের চম্পারণ ইউনিয়ন অ্যাক্ট, এবং আমাদের কমিটি বসে, কমিটিতে যেটা কম্পেনসেশন এবং অ্যাক্ট যখন পাস হয় তখন কিন্তু আমরা জানি যে কম্পেনসেশন ডিমান্ড করেন পিজেন্টরা, সেটা মানা হয়, এবং যে বাধ্যতামূলক যে নীল চাষ সেটা কিন্তু বন্ধ করা হয়। তো এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং এবার যখন আমরা খেদা পড়বো, তো আমরা জানি যে আগে আমাদের কোন আন্দোলন, তারপরে কোন আন্দোলন, আগে আহমেদাবাদ মিল স্ট্রাইক। তো আহমেদাবাদ মিল স্ট্রাইকের ব্যাপারটা আলাদা, এখানে কোনো পিজন না, এখানে হচ্ছে ওয়ার্কার নিয়ে, যে ওয়ার্কাররা প্লেগের সময় আমরা সবাই জানি যে একটা ভয়াবহ প্লেগ, এবং সেখানে সমস্ত ওয়ার্কার যারা সেই সময় দাক্ষিণাত্যের প্রত্যেকে যখন চলে যাচ্ছে মহামারীর ভয়ে, যখন মৃত্যুর সংখ্যা বাড়তে থাকে, তো সেই মুহূর্তে কিন্তু মিল ওনার যিনি রয়েছে অনুসুয়া সারাভাই আমরা সবাই জানি, তো উনি কিন্তু প্রাইস বাড়িয়ে দিয়েছিলেন, মানে স্যালারি বাড়িয়ে দিয়েছিলেন, বোনাস করে দিয়েছিলেন এক্সট্রা, যাতে না যায় ওয়ার্কাররা। এবং সেই সিচুয়েশনটা আমাকে দেখতে হবে 1918, মানে আমাদের 14 to 18 হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। তো এবার এছাড়াও আমাদের জিনিসপত্রের দাম বৃদ্ধি প্লাস মহামারী, এসব কিছুই আছে। তো এবং এই আহমেদাবাদ মিল স্ট্রাইকে আমরা জানি যখন প্লেগ চলে যায় তখন কি হয়, উনি যে বোনাস, এক্সট্রা বোনাস দেওয়া হচ্ছে 75% থেকে আবার কমিয়ে দেওয়া, কমাতে হবে। তখন কিন্তু আমাদের মিল ওয়ার্কাররা বলে যে না, এটা কিন্তু কত পার্সেন্ট রাখতে হবে, 55% অ্যাটলিস্ট রাখতে হবে। তো সেখানে কিন্তু আমাদের যেটা বলা হয়েছিল 50% অ্যাটলিস্ট রাখতে হবে, তো যেটা বলা হয়েছে মালিকের তরফ থেকে 25% রাখা। তো গান্ধীজি যেটা অফার দিয়েছিলেন, মানে বলেছিলেন অনুসুয়া সারাভাইকে যে দুপক্ষ মানে 25 এবং ওখানে হচ্ছে আমাদের 50, তো এই দুটোর মিডিলে হচ্ছে 55, এই দুটোর মিডিলে হচ্ছে 35% করতে। তো তাও রাজি যখন হননি, তখন উনি আন্দোলন, ফার্স্ট হাঙ্গার স্ট্রাইক, তো অবশেষে কী হয়, তো ওনাকে উনি মানতে বাধ্য হন, এবং মিল স্ট্রাইকও কিন্তু বা আমাদের যে আন্দোলন ছিল সেটা কিন্তু সাকসেসফুল হয়। তো ওনার তিনটে আন্দোলনই সাকসেসফুল হয়, সেই জন্যই কিন্তু রাওলাটে উনি অল ইন্ডিয়া যেটা করেন সেটা সবাই, মানে উনি এত পপুলার হয়ে ওঠেন, এই তিনটেতে সাকসেসফুলের পর গান্ধীজি পপুলার হয়ে ওঠেন। তো এবার যেটা বলা যে খেদা সত্যাগ্রহ যখন 1918, আমি তোমাদের বলেছি যে খেদা হচ্ছে খুবই একটা ফার্টাইল ল্যান্ড ছিল, যেখানে একই সময় আমরা টোব্যাকো, কটন এবং যে এগ্রিকালচার, যে বিভিন্ন রকম চাষাবাদ আমরা কিন্তু দেখতে পাই এই রিজিয়ানে। কিন্তু সেই মুহূর্তে, সেই 1918 যখন আমরা খেদা মুভমেন্ট দেখতে পাই, তো সেখানে কিন্তু আমাদের ফেমাইন একই সময়, এবং আমরা যে মহামারী দেখতে পারি, এই দুটো কিন্তু একসাথে হয়, এবং বৃষ্টি, বর্ষা, তো তিনটে একসাথে একই ইয়ারে আমরা দেখতে পাই। তার ফলে কি প্রচুর ক্ষয়ক্ষতি হয়, এবং যে এক্সট্রা যে 23% যে রেভিনিউ তাদের পক্ষে দেওয়া, কারণ কম্পেনসেশন যখন পিজেন্টরা বিপদে পড়ে, যখন আমরা দেখি যে যখন কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তখন কি হয়, গভর্নমেন্টের তরফ থেকে তাদেরকে কি করা হয়, মুকুব করা হয়, কর মুকুবের জন্য। এখানে কর মুকুবের কোনো ব্যাপার নেই, উল্টে কি হয়ে যায়, তাকে আরও বেশি তাকে রেভিনিউ দিতে হবে 23%, তো সেখানে তারা দিতে বাধ্য না। তার জন্য তোমরা জানো যিনি লিড, মানে সর্দার বল্লভভাই প্যাটেল, উনি গিয়ে বলেছিলেন গান্ধীজির কাছে, এবং আমরা কি দেখি, আমরা দেখি যে গান্ধীজি এখানেও কিন্তু সাকসেসফুল হয়েছিলেন। তাহলে এই জায়গাটা কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট, এই তিনটে আন্দোলন এবং এখানে যারা লিড করেছিলেন এই লিডারশিপগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো এবার আমরা যখন রাওলাট অ্যাক্টকে যাবো, রাওলাট অ্যাক্ট 1919, তো আমরা ধীরে ধীরে দেখতে পাচ্ছি ক্রমশ জটিল পরিস্থিতি চলে আসছে। তো এখানে আমরা যখন খেদা সত্যাগ্রহ পড়বো, তো খেদা সত্যাগ্রহে আমরা একটা কথা বলবো, যেটাকে আকাল, যেটাকে বলা হয়, আকালটার নাম হচ্ছে আমাদের কি চাপ্পানিয়া আকাল।
চাপ্পা নিয়ে আকাল কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং 23% আমাদের রেভিনিউ এখানে সর্দার বল্লভভাই প্যাটেল, নরহরি পারিক এরা প্রত্যেকে কিন্তু লিড করেছিল। তো খেদা সত্যাগ্রহ কমপ্লিট। এবার গান্ধীজির হচ্ছে আমাদের কিন্তু অল ইন্ডিয়া সত্যাগ্রহ, যেটা রাওলাট, যাকে আমরা কি বলি অল ইন্ডিয়া স্ট্রাইক, ফার্স্ট গান্ধীজি এবং অল ইন্ডিয়া সত্যাগ্রহ। তো সত্যাগ্রহ মিন্স কি? সত্যাগ্রহ মিন্স হচ্ছে সত্যকে অবলম্বন করে যে প্রতিবাদ, সত্য এবং অহিংসা, এই দুটোকে অবলম্বন করে যে প্রতিবাদ, তাকে আমরা সত্যাগ্রহ বলি। তো এই সত্যাগ্রহ কিন্তু রাওলাট, যেটা সব থেকে রাওলাট একটা অ্যাক্ট, যেটা আমরা ব্ল্যাক অ্যাক্ট আমরা জানি, যেখানে যুদ্ধকালীন পরিস্থিতিকে কন্ট্রোল এবং এই ন্যাশনাল মুভমেন্টকে কন্ট্রোল করার জন্য গভর্নমেন্ট কি করে, রাওলাট অ্যাক্ট, সিডনি রাওলাট, আমরা সবাই জানি। এই অ্যাক্ট কি ছিল? এর আগেও আমরা গভর্নমেন্ট বা ব্রিটিশ রিপ্রেশন পলিসি দেখি, যেখানে আমরা দেখি ফার্স্ট বেঙ্গল রেগুলেশন অ্যাক্ট 3, এবং আমরা পরবর্তীকালে আরও আমরা দেখি আন্দোলন, সেটা হচ্ছে আমাদের ডিফেন্স ইন্ডিয়া অ্যাক্ট 1915, যেখানে গদরিস্ট বা গদর মুভমেন্ট এই 1915-এ, 15-18, এবং থার্ড স্টেজ যেটা রিপ্রেশন পলিসি, যেটা রাওলাটে, মানে বিনা যদি তোমাকে কেউ সন্দেহভাজন যে কোনো ব্যক্তিকে তুমি আটক করতে পারো, 2 বছরের জন্য আটকে রাখতে পারো, কোনো উইদাউট ট্রায়াল ছাড়া তুমি আটকে রাখতে পারো, কোনো রকম যে প্রমাণপত্র সেগুলো গ্র্যান্ট হবে না। তো এই ধরনের একটা মানে আমরা কি বলি, আমরা বলি এটাকে, রাওলাট সত্যাগ্রহকে আমরা কি বলি, যে অ্যানার্কিক্যাল, ঠিক আছে, রেভলিউশনারি ক্রাইম অ্যাক্ট, অ্যানার্কিক্যাল রেভলিউশনারি ক্রাইম অ্যাক্ট। তো এটা খুবই ইম্পর্টেন্ট। রাওলাট অ্যাক্টে যেগুলো আমরা দেখতে পাই, যেটা তোমাদের প্রশ্ন দেয় যে আমাদের যে জালিয়ানওয়ালাবাগ, ঠিক আছে, এই জালিয়ানওয়ালাবাগ ঘটনাটা হওয়ার প্রধান কারণ কি ছিল? এই 1919-এ হয় 13th এপ্রিল, এবং 6th এপ্রিল আমাদের গান্ধীজি স্ট্রাইক ডাকেন। তো 13th এপ্রিল এই জালিয়ানওয়ালাবাগ ঘটনাটার প্রধান কারণ তো রাওলাট অ্যাক্ট, কারণ রাওলাট অ্যাক্ট হয়, প্রতিবাদ মিছিল শুরু, গান্ধীজি সত্যাগ্রহ শুরু হয়, সেখানে আমরা সৈফুদ্দিন কিচলু, ডক্টর সত্যপালকে অ্যারেস্ট হতে দেখি, সেই অ্যারেস্ট নিয়ে প্রতিবাদ মিছিল হয় জালিয়ানওয়ালাবাগে, এবং অবশেষে কিন্তু কি হয়, অবশেষে কিন্তু এই বিশাল ভয়ঙ্কর যে 10,000 নিরস্ত্র অসহায় লোকের ওপরে কিন্তু যে ডাইরেক্ট গুলিবর্ষণ। কেন গুলিবর্ষণ? কজ কি? তার কারণ হচ্ছে আমাদের এমার্জেন্সি পিরিয়ডে 4 জনের বেশি লোক জমায়েত হওয়া, কিন্তু 4 জন লোক যদি একের বেশি লোক জমায়েত হয় তো সেটা কিন্তু ইলিগাল। তো সেই ইস্যুটাকে করে কিন্তু এত লোকের ওপরে কিন্তু গুলি করলো। তো আমরা জানি যে জালিয়ানওয়ালাবাগ যে জায়গাটা, সেটা তোমরা নিশ্চয়ই সবাই দেখেছো, যে একটা ছোট জায়গা, যেখানে 2টো গেট রয়েছে, এই 2টো গেটই বন্ধ করে দিয়েছে, কিছু জন বেরিয়ে যেতে পেরেছে, তারপর বন্ধ করে দেওয়া হয়েছে, এবং সেই গুলির ভয় একটা কূপ ছিল, সেই কূপের মধ্যে কিন্তু আমাদের যেটাকে আমরা শহীদ ওয়েল বলি, তো সেখানে কিন্তু অনেক আমরা দেখতে পাই প্রায় 176 জন কিন্তু ওই কুয়োতে ঝাঁপ দেয় গুলি হওয়ার পর, তো প্রচুর লোক মারা যান। তো এটা একটা ঘৃণ্যতম। তো আমরা যখন পরবর্তীকালে নন কোঅপারেশন মুভমেন্ট করব, তো নন কোঅপারেশন মুভমেন্টের সময় আমরা কি দেখব, যে নন কোঅপারেশন মুভমেন্টের অ্যাকচুয়াল কজ কি, নন কোঅপারেশন মুভমেন্টের রিয়েল কজ কি, নন কোঅপারেশন মুভমেন্টের ইমিডিয়েট কজ কি। তো এগুলো তোমাদের সবসময় কিন্তু পরীক্ষায় বা এক্সামে কিন্তু দেয়। তো নেক্সট এবার যেটা আমরা করবো সেটা হচ্ছে 1919 থেকে 1924, যেখানে আমরা দেখতে পাচ্ছি দ্য খিলাফত মুভমেন্ট, দ্য মুভমেন্ট অফ ইন্ডিয়ান মুসলিমস লিড বাই মোহাম্মদ আলী অ্যান্ড শৌকত আলী। এবার খিলাফত মুভমেন্ট আছে। তো খিলাফত মুভমেন্টের প্রেক্ষাপটটা কি? খিলাফত মুভমেন্টের প্রেক্ষাপট হলো যে আমাদের যখন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, যেখানে আমরা জানি এলিট পাওয়ার অ্যান্ড এক্সিস পাওয়ার, যেখানে ত্রিশক্তি মৈত্রী এবং ত্রিশক্তি আতাত, তো সেখানে আমরা দেখতে পাই যে জার্মানি যে গোষ্ঠী এবং ভার্সেস ব্রিটিশ গোষ্ঠী, তো সেখানে জার্মানিকে কিন্তু সাপোর্ট করেছিলেন তার্কিরা, মানে ব্রিটিশদের অপোজিশনকে সাপোর্ট করেছিলেন তার্কিরা। তো যখন এই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে যখন ব্রিটিশ যখন এলিট পাওয়ারে জয় হয়, তখন তারা কি হয়, এই তার্কিকে কিন্তু, তার্কিতে কি রুল চলছে, আমাদের ধর্মগুরু বা রিলিজিয়াস যে চিফ, যাকে আমরা কি বলি খালিফা, তো এই খালিফা রুল চলে। তো এই খালিফাকে কি করে, এই খালিফা রুলের অবসান ঘটিয়ে ওটা ব্রিটিশরা রুল এস্টাবলিশ করে। তো এই যে খালিফাকে তার পদ থেকে সরিয়ে দেওয়া, এটা কিন্তু টোটাল ইসলাম জেনারেশনের কাছে একটা কি ছিল, একটা অপমানের বিষয় ছিল, একটা অপমানজনক। তো এখানে ডিমান্ডটা কি ছিল খিলাফতের? তো এখানে খিলাফতের ডিমান্ড ছিল যে তাদের আবার পুনরায় ধর্মগুরুর ক্ষমতা তাকে ফিরিয়ে দেওয়া এবং তাকে সসম্মানে তার পরিস্থিতিতে বা তার জায়গায় ফিরিয়ে দেওয়া, এটা ছিল তাদের ডিমান্ড মেন। তো
এবার বিষয়টা হচ্ছে এই আন্দোলন তখনই বড় হবে কারণ আমরা দেখতে পাচ্ছি যে ভারতবর্ষের মধ্যে তখন একটা কি চলছে, আমাদের এরকম একটা সিচুয়েশন যেখানে জালিয়ানওয়ালাবাগ, যেখানে আমাদের নন কোঅপারেশন মুভমেন্ট, তো এই নন কোঅপারেশন মুভমেন্ট যেটা অল ইন্ডিয়া মুভমেন্ট ছিল, তো এই মুভমেন্টকে কিন্তু বড় করার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট যে এই মুভমেন্টের সাথে যদি এটাকে যুক্ত করা হয় তাহলে কিন্তু এটা একটা বিশাল আকার ধারণ করবে। ঠিক আছে, তো তো সেখানে কিন্তু আমরা দেখতে পাই যে নভেম্বর 1919 আমরা দেখতে পাই যে এই অল ইন্ডিয়া খিলাফত কনফারেন্স যেখানে লিড করেছিলেন কিন্তু গান্ধীজি, এবং গান্ধীজি এখানে কিন্তু আমাদের খিলাফত এবং নন কোঅপারেশন এগুলোকে যুক্ত করা হয়, এটা বিশাল আকার ধারণ। এবং আমরা জানি এই যে আমরা খিলাফতে যারা লিডার, যেমন ধরো আলী ব্রাদার্স, তারপরে আমাদের হাকিম আজমল খান, মৌলানা আবুল কালাম আজাদ, হজরত মোহানি, তো এদের আমরা প্রত্যেকেই জানি এরা কিন্তু প্রত্যেকে প্রো কংগ্রেস ছিলেন। যেমন আমরা দেখি যে মুসলিম লীগ ছিল কি, মুসলিম লীগ কিন্তু আমাদের অ্যান্টি কংগ্রেস, প্রো ব্রিটিশ। আর এখানে কিন্তু এই গ্রুপটা কিন্তু আমরা আরও একটা গ্রুপ দেখেছিলাম যেটা ওয়েস্টার্ন পার্টে আমরা পাকিস্তান, লাহোর, পাঞ্জাব, তো এখানে আমরা কি দেখি এরার গ্রুপ, তো এই এরার গ্রুপের সাপোর্টার কিন্তু পরবর্তীকালে নিউ জেনারেশন কিন্তু এরা কিন্তু প্রো কংগ্রেস ছিল এবং অ্যান্টি ব্রিটিশ, এবং মুসলিম লীগের যে কার্যকলাপ সেখানে কিন্তু তারা মুসলিম লীগকে সাপোর্ট করতো। তো এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং আমরা পরবর্তীকালে যেখানে আমরা দেখব যে খিলাফত মুভমেন্ট কোন সময় হয় এবং নন কোঅপারেশন মুভমেন্টের অনেক বড় একটা একটা টাইম লাইন রয়েছে, আমাদের ইয়ার রয়েছে, তো এই প্রত্যেকটা ইয়ার কিন্তু তোমাদের মনে রাখতে হবে। তো এবার যেটা আমরা বলবো নেক্সট সেটা হচ্ছে আমাদের কি রয়েছে, খিলাফত মুভমেন্ট হয়ে গেল। এবার আমরা 21-এ এই যে 1919 থেকে 1924 এর মধ্যে আমরা কি দেখতে পাই, 1919-এর মধ্যে আমরা রাওলাট অ্যাক্ট দেখতে পারি, 1919-এর মধ্যে আমরা জালিয়ানওয়ালাবাগ দেখতে পারি, 1919-এর মধ্যে আমরা খিলাফত মুভমেন্ট দেখতে পারি, এবং নন কোঅপারেশন আমরা 1920-তে ফাইনালি আমাদের আসে, যেখানে আমরা দেখতে পাই যে অগস্ট মান্থেই কিন্তু নন কোঅপারেশন শুরু হওয়ার কথা। তো ফার্স্ট অগস্ট 1920-তে কিন্তু আমাদের তিলক আমাদের বাল গঙ্গাধর তিলক মারা যান। এবং পরবর্তীকালে কিন্তু আমরা কি দেখি যে আমরা সেপ্টেম্বর মান্থে আমরা দেখি কি যে ক্যালকাটা সেশন হয়, কারণ আমরা সেই মুহূর্তে অগস্ট মান্থে যদি তিলক মারা যাওয়ার পর যদি আন্দোলন শুরু করতেন তাহলে আন্দোলন এরকম একটা বিশাল আকার ধারণ করতো না, কারণ সেই সময় সবাই সারা দেশ জুড়ে একটা দুঃখের বার্তা চলছে যে সেখানে সবার মন খারাপ, তাদের বিখ্যাত লিডার এবং এই এক্সট্রিমিস্ট লিডার কিন্তু মারা গেছে। তো এটা কিন্তু সারা ভারতবাসীর কাছে একটা খুবই দুঃখজনক ব্যাপার ছিল। তো এরপরে যেটা আমরা দেখতে পারি যে আমরা সেপ্টেম্বরে দেখতে পারি কি লালা লাজপত রায় লিডারশিপ, এবং সেখানে আমাদের কিছুটা স্পেশাল সেশন ছিল। এই স্পেশাল সেশনে কিন্তু আমরা আন্দোলন শুরু করতে পারিনি, তার কারণ এই স্পেশাল সেশনে কিন্তু প্রত্যেকটা লিডার কিন্তু এখানে রাজি হন। এবং আমরা পরবর্তীকালে একদম যেটা ফাইনালি আমাদের আন্দোলন শুরু হলো সেটা ডিসেম্বর, যেটা নাগপুর সেশন 1920, যেখানে ফাইনালি আমরা জানি চক্রবর্তী রাজা গোপালাচারী, আমাদের আসাফ আলী, তারপরে চিত্তরঞ্জন দাস, এরা প্রত্যেকের লিগাল, যে চিত্তরঞ্জন দাস কিন্তু অপোজ করছিলেন স্পেশাল সেশন। তো নাগপুর সেশনের প্রেসিডেন্ট কে ছিলেন, বিরাঘা বাজার। তো এই জায়গাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমাদের কিন্তু একটা সাল থেকে কিন্তু তোমাদের এইভাবে প্রশ্ন দিতে পারে। এবং যদি আমি বলি যে এবার তোমরা জানো যে যখন নন কোঅপারেশন মুভমেন্ট হয়, তো নন কোঅপারেশন মুভমেন্টে আমরা দেখতে পারি যে অনেকগুলো ফেজ আছে। তো এই ফেজগুলো কিভাবে, যেমন ধরো আমরা সবাই জানি ফার্স্ট ফেজে কি হয়, ফার্স্ট ফেজে আমরা কি দেখতে পারলাম, এই যে আমি বললাম নাগপুর সেশন থেকে শুরু হলো, তো এখান থেকে 1920 পর্যন্ত আমরা কি দেখলাম, ফার্স্ট ফেজ। এবার যখন সেকেন্ড ফেজ আসবে, সেকেন্ড ফেজ মানে 1921। তো এই সেকেন্ড ফেজের মেন পার্ট কি ছিল, মেন বিষয় ছিল যে তিলক স্বরাজ পান, তিলকের শরণার্থে, এবং আমাদের 20 লক্ষ চরকার জন্য আমাদের যেটা সেলফ প্রোডাকশনকে বৃদ্ধি করার জন্য, এবং সেলফ প্রোডাকশন হবে আমাদের কি ইকোনমিক আইডেন্টিটি, আমরা যে ইকোনমি ডিপেন্ডেন্ট হচ্ছি। তো এটার হচ্ছে আমরা বলতে পারি সব থেকে বড় বিষয়, যদি না আমরা ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট হতে পারি তাহলে কিন্তু আমাদের স্বরাজ আদায় করা যাবে না। তো স্বরাজের জন্য আগে কি দরকার, অর্থনৈতিক স্বাধীনতা দরকার, এবং অর্থনৈতিকভাবে আমাদের এস্টাবলিশ হতে হবে। তো সেখানে কিন্তু আমরা কি দেখলাম, 1 কোটি টাকা ফান্ড, 1 কোটি টাকা ফান্ডের কি পারপাস কি, 20 লক্ষ টাকা চরকা। সম্মান কাকে দেওয়া হলো, কার নাম অনুসারে হলো, বিখ্যাত নেতা তিলকের নাম অনুসারে এই স্বরাজ ফান্ড হলো তিলক স্বরাজ ফান্ড। এবং আমরা কি দেখতে পাই যে
কজন কংগ্রেসের টোটাল আমরা জানি যে এই নাগপুর সেশনেই আমরা দেখতে পাই গান্ধীজি কী করেন, যে এই যে আমাদের যে সাবস্ক্রিপশন, যেটা আমরা মেম্বারশিপ যেটাকে আমরা বলি পার্টিতে, সেই পার্টির মেম্বারশিপ যে অ্যামাউন্ট যেটা ছিল সেটা 4 আনা করে দেয়, 4 আনা। এবং আমরা দেখতে পাই কি যে এই সেকেন্ড ফেজে এসে প্রায় 50 লাখ এনরোল করে, পার্টিতে যুক্ত হয়। এবং কি দেখতে পারি চরকা, খাদি, এটা কিন্তু পপুলারাইজ করা হয়। তো এখানেই আমরা দেখতে পাচ্ছি 1921 নন কোঅপারেশন মুভমেন্ট, গান্ধী কন্টেম্পলেটেড দিস নন ভায়োলেন্ট মুভমেন্ট এগেইনস্ট দ্য অপ্রেসিভ ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। তো 1922 তে আমরা কি দেখি চৌরি চৌরা কিলিং। এবং এখান থেকে এই যে 1919 থেকে 1922তেই তো আন্দোলন তুলে নেওয়া হলো। কেন তুলে নেওয়া হলো? তার কারণ হলো চৌরি চৌরা। যে চৌরি চৌরাতে কি ঘটনাটা কি ছিল, ভগবান আইনি লিডারশিপ আমরা সবাই জানি। যেখানে এই যে উত্তপ্ত জনতাটা কেন বলা হচ্ছে এই কারণে যে এই চৌরি চৌরাতে আমরা দেখতে পাই মেনলি যে যে এসেনশিয়াল কমোডিটি। আমি তোমাদের প্রথমেই বললাম যে 1914 to 18 ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের টাইম। এরপরে কি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের এফেক্ট, ইকোনমিক এফেক্ট, অর্থনৈতিক দুরবস্থা আমরা দেখতে পাই। তো সেখানে কি দেখতে পাই যে যত ক্ষতি বা যত রকম ক্ষতি হয় ব্রিটিশ আমরা রেভিনিউতে, তো সেই সমস্ত এফেক্ট ইন্ডিয়ানদের উপর, সমস্ত প্রাইস ইনক্রিজ করা হয়। তো এখানে মেন যেটা ছিল ঝামেলার প্রধান কারণ যে এসেনশিয়াল কমোডিটির প্রাইস বাড়ছে, তো অ্যালকোহলের দাম কমছে। অ্যালকোহল একটা প্রফিট বিজনেস আমরা সবাই জানি। তো এবার এবং সব থেকে বড় কথা মিট প্রাইস ইনক্রিজ করেছে। তো এখানে কিন্তু ওই মাদক দ্রব্যের যে দোকানের সামনে কিন্তু প্রচুর ঝামেলা হয়। এবং সেখানে আমরা কি দেখতে পাই যে এই জনতার ওপরে প্রথম কিন্তু গুলিগলা করা হয় এবং এখানে কিন্তু আমাদের 2 জন মারা যায়। এবং অপর দিক থেকে তখন কিন্তু আমাদের থানাতে আগুন ধরানো, থানাতে আগুন ধরিয়ে দেওয়া বা এই ভায়োলেন্স কিন্তু শুরু হয় এবং যে লিডার ছিলেন তাকে গ্রেপ্তার করা হয়। তো এখান থেকে কিন্তু আমাদের শুরু হয় ভায়োলেন্স। এবং তারপরে গান্ধীজি এই ঘটনার পরে তিনি প্রত্যাহার করে নিলেন। এবং আমরা সবাই জানি যে গান্ধীজি নন কোঅপারেশন আন্দোলন প্রত্যাহার করার পর অনেকেই কিন্তু মনক্ষুণ্ণ হলেন, অনেকেই কিন্তু মানতে পারেননি গান্ধীজির এই ডিসিশন। তো এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং আমরা দেখতে পাচ্ছি চৌরি চৌরা এবং 1925 কেন ইম্পর্টেন্ট, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ পাওয়া, যেটাকে আমরা আরএসএস বলি। 1925 আরো একটা বিষয়ের জন্য ইম্পর্টেন্ট। কিসের জন্য ইম্পর্টেন্ট? 1925 কংগ্রেস সেশন কোথায় হয়? কানপুরে। ফার্স্ট ইন্ডিয়ান ফিমেল কংগ্রেস প্রেসিডেন্ট সরোজিনী নাইডু আরএসএস ফাউন্ড করলেন। কে ফাউন্ড করলেন? হেডগেওয়ার। এবং আমরা কি দেখছি যে কাকোরি কনস্পিরেসি কেস কিন্তু এই 25 ইম্পর্টেন্ট। কাকোরি কনস্পিরেসি কেসের সাথে তোমাদের যে প্রশ্নগুলো দিতে পারে, প্রথম ইয়ার দিতে পারে 9th অগস্ট 1925। এরপরে তোমাদের 1925 এর পর ইয়ারের পর তোমাদের যেটা দিতে পারে সেটা হচ্ছে যে আমাদের পাবলিক প্রসিকিউটর কে ছিলেন, ডিফেন্স লয়ার কারা ছিলেন, কারা এই কেসের যে যাবতীয় যেটা কংগ্রেসের কারা কারা সাপোর্ট করেছিলেন। তো ডিফেন্স লয়ার আমরা সবাই জানি মেন কে ছিলেন, গোবিন্দ বল্লভ পাল। কে পাবলিক প্রসিকিউটর ছিলেন? জগৎ নারায়ণ মোল্লা। কারা কারা সাপোর্ট করেছিলেন? তো মদন মোহন মালব্য, মতিলাল নেহেরু, মোহাম্মদ আলী জিন্না, লালা লাজপত রায়, এরা প্রত্যেকেই কিন্তু সাপোর্ট করেছিল। তাহলে এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং 1927 কেন ইম্পর্টেন্ট? সাইমন কমিশন। 1919 এর পর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের 10 বছর পর যে আমাদের পুনরায় খতিয়ে দেখা, যাকে আমরা কি বলি যে রিকনসিডারেশন যাকে আমরা বলি। তো তার জন্য কি হয় 1929 আসার কথা, প্রতি 10 বছর অন্তর অন্তর রিনিউ করবে, দেখবে যে কেমন কাজকর্ম হচ্ছে এই অ্যাক্টের মাধ্যমে। তো সেখানে দেখা যায় যে 1929 কিন্তু আমরা কি দেখতে পাই যে আসার আগে 1929 যেহেতু ইলেকশন আছে, তো ইলেকশনের 2 বছর আগে 27 কিন্তু আমাদের কি হলো, আমাদের কমিশন পাঠালো। কি পারপাস? ভারতীয়দের জন্য সংবিধান, ইন্ডিয়ান কনস্টিটিউশনাল রিফর্মস। তো ভারতবর্ষের সংবিধান আনার জন্য একটা দল, একটা গ্রুপকে পাঠানো হলো যেখানে কোনো ভারতীয় নেই। তো এই বিষয়টাকে কিন্তু আমরা অনেক কমিশন দেখেছি এসেছি, অনেক মিশন পাঠিয়েছে ব্রিটিশরা,
কোথাও ভারতীয় নেই। কিন্তু কেন এটাকে অপোজ করলো ভারতীয়রা? তার কারণ এটা ভারতীয়দের সংবিধান হচ্ছে, ভারতীয়কে তো রাখা উচিত ছিল, কেউ ভারতীয় নেই, যে 7 জন মেম্বার 7 জনই ব্রিটিশ। সেই জন্য এখানে কিন্তু সারা ভারত জুড়ে একটা উত্তাল শুরু হলো। এবং যখন কারণ জানতে চাইলো গভর্নমেন্টের কাছে, তো গভর্নমেন্ট সেখানে লর্ড বিরকেনহেড ছিলেন সেক্রেটারি অফ স্টেট। তো যিনি বলেছেন কি, যিনি বলেছেন যে ভারতীয়রা সংবিধান তৈরির জন্য যোগ্য না। এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করার জন্য যেখানে আমরা দেখলাম যে একটা অল পার্টি কনফারেন্স অ্যারেঞ্জ করেছে কংগ্রেস, মুসলিম লীগ, সমস্ত পার্টিরা মিলে একটা কনফারেন্স করে। তো সেখানে প্রেসিডেন্ট ছিলেন কি এম এ আনসার। তার আন্ডারে এই যে সাব কমিটি এস্টাবলিশ হলো নেহেরু কমিটি, যার প্রেসিডেন্ট ছিলেন মতিলাল নেহেরু এবং চেয়ারম্যান জওয়াহরলাল নেহেরু। তো এনারা দুজন মিলে কিন্তু আমাদের কি করলো, যে কনস্টিটিউশনাল ড্রাফট, ফার্স্ট কনস্টিটিউশনাল ড্রাফট। কিন্তু যদি তোমাদের জিজ্ঞাসা করে যে প্রথম কনস্টিটিউশনের দাবি কোথায় হয়, তাহলে 1908 এ রাসবিহারী বোস মাদ্রাস সেশন প্রথম কনস্টিটিউশন বা সংবিধানের দাবি হয়। তো তারপরে আমাদের সাইমন কমিশনের পরে কি এলো, 28 থেকে আমরা নেহেরু রিপোর্ট থেকে কিন্তু নেক্সট সেশনে আলোচনা করব। তো তোমাদের যদি আমার ক্লাস ভালো লাগে, যদি কোথাও সমস্যা থাকে আমাকে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবে, ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, আর অবশ্যই কিন্তু বেল আইকন প্রেস করবে, সাবস্ক্রাইব করবে চ্যানেলকে, তাহলে কিন্তু প্রত্যেকটা নোটিফিকেশন পাবে, তোমাদেরই হেল্প হবে, এই ইনফরমেশনগুলো তোমাদেরই কাজে লাগবে। তো প্রত্যেককে থ্যাংক ইউ, আবার দেখা হবে নেক্সট পার্ট 2 তে, যেখানে আমরা আরও বেশি আলোচনা করব। থ্যাংক ইউ।